ধানের শীষ জয়ী হলে শুরু হবে জনগণের জয়যাত্রা, বললেন তারেক রহমান। ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের চেহারা বদলের দেয়ার অঙ্গীকার জামায়াত আমিরের। শেরপুরে সংঘর্ষের ঘটনায় মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামাত, ঝিনাইগাতীর ইউএনও এবং ওসি প্রত্যাহার। রাজধানী সহ সারা দেশে প্রচারের মাঠে নির্বাচনী ডামাডোল, গণতন্ত্রের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তি করতে হবে 3 মাসের মধ্যে, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ, অবহেলার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি দাবি। যারা করছে গাফিলতি, আমরা আশা করবো গাফিলতি যেন না করে অন্য কোনো মার বুক খালি না করার মতো আর কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বেইজিং এর সঙ্গে সম্পর্কের নতুন শুরুর প্রত্যয়। দেশে ফিরল সাফ চ্যাম্পিয়ন নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে বরণ, হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এবারে পুরো খবর। 12 তারিখ সুষ্ঠু নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে 13 তারিখ থেকেই শুরু হবে জনগণের জয়যাত্রা, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় এমন আশার কথা জানান তিনি। বলেন, নির্বাচন বানচালে চক্রান্ত চলছে, এমন পরিস্থিতিতে সজাগ থাকতে হবে সবাইকে। 22 বছরের দীর্ঘ ব্যবধান পেরিয়ে আবারও রাজশাহীবাসীর মুখোমুখি তারেক রহমান। জনতার উচ্ছ্বাসের পাল্টা অভিব্যক্তিতে বলেন, রাজশাহী তার আপন জায়গা। নির্বাচনী জনসভায় বলেন, দেশের মানুষ অনেক বছর ভোট দিতে পারেনি, কিন্তু অধিকার ফিরে পাওয়ার আশা হারায়নি শেষ পর্যন্ত। স্বৈরাচার পতিত হলেও নির্বাচন আবারও নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। তারেক রহমান বলেন, জনগণের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে সেই সব মানুষকে যাদের জনগণের প্রতি জবাবদিহিতা আছে। বিএনপি শান্তিতে বিশ্বাস করে, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের পথেই হাঁটতে চাই তার দল। আহ্বান জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় আসলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সমেত মওকুফ করা হবে, চালু করা হবে কৃষক কার্ড। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। আইটি পার্ক, ভোকেশনাল ইনস্টিটিউট, আম সংরক্ষণের হিমাগার নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। ঘোষণা দেন পদ্মা ব্যারেজ নির্মাণের। বরেন্দ্র অঞ্চলের কথা বলতে গিয়ে তার কণ্ঠে ঝরে আক্ষেপ। নির্বাচনী প্রতিশ্রুতিতে বড় কোনো মেগা উন্নয়ন নয়, বরং কর্মসংস্থান এবং দুর্নীতি দমনের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেন তারেক রহমান। একই সাথে বলেন, এইবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, যার জন্য বাংলাদেশের পক্ষেই ভোট দেবার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, রাজশাহী মাদ্রাসা ময়দান, রাজশাহী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেছেন নওগাঁতে। আমরা সরাসরি যাব, এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন জনসভায়। বাংলাদেশের ধানের ভান্ডার, বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়, কিন্তু এই যে ধান হয় বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল হয়। 1 2 3, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3। এই যে 3টা হয়, এটা কবে থেকে হলো?
এটা শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা শুরু হলো। এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরো প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো, বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজে কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরোটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন? এর মধ্যে কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছাবে, তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক দর্শক, নওগাঁতে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা শুনছিলাম তার কথা। দর্শক, নির্বাচনী প্রচার সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সারাদিন 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করে তারপরে স্লোগান দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, বনানীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। নারীর মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতে আপোষ করবে না জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে নিশ্চিত করা হবে সবার স্বাস্থ্যসেবা, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, তাদের নির্বাচনী জোট জয় পেলে 13 তারিখ থেকেই বাংলাদেশের চেহারা বদলে যাবে।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরামহীন প্রচারণা, ব্যস্ত জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। বৃহস্পতিবার বিকালে ঢাকা 14 আসনের প্রচারণায় মিরপুরের ওয়াকাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় যোগ দেন তিনি বলেন, নারীদের মর্যাদা নিরাপত্তা নিশ্চিতে আপোষ করবে না জামায়াত। সাম্যের বাংলাদেশ গড়তে যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে সবাই। আমরা ঘরে চলাচলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। প্রতিটি শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এর আগে দুপুরে ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনের সমর্থনে ঢাকার কাউরান বাজারের জনসভায় যোগ দেন জামায়াতে আমির। বলেন, ক্ষমতায় এলে বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে জামায়াত। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে নির্বাচনের প্রচারণায় মাল্টিমিডিয়া গাড়ি ও বাস উদ্বোধন করেন জামায়াতে আমির। এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের ইসলামের বসুন্ধরা কার্যালয়ে। প্রমা চৌধুরী, নিউজ 24। শেরপুরে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও জামায়াত ইসলামী দায় চাপাচ্ছে একে অপরের ঘাড়ে। আলাদা সংবাদ সম্মেলন করে ঘটনার তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে দুই দলই। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইসিকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানায় তারা। উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বুধবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান জামায়াতের ঝিনাইগাতী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। ঘটনার পর থেকে এলাকাটির অবস্থা থমথমে। সংঘর্ষে প্রাণহানির ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, জামায়াতের নেতাকর্মীরা আগে থেকে চেয়ার দখলের কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন, চেয়ার ছাড়ছিলেন না, কেন সেটা তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি আগে থেকেই লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এদিকে শেরপুরের সংঘর্ষে দলের নেতা নিহতের ঘটনায় রাজধানীর মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। এতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসনের অসহযোগিতার কারণেই বিএনপি কর্মীরা হামলা চালানোর সুযোগ পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন দল দুটির নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 মাসের মধ্যে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তি করতে হবে এমন বিধান রেখে কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। এতে মোট 11টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর বিস্তারিত জানাতে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। জানান, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়াও অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। মহানগর ক্রীড়া সংস্থাগুলোকে করা যাবে, এটা এস্টাবলিশ করা যাবে এবং এটা আশা করা হচ্ছে যে মহানগরে যেগুলো সিটি কর্পোরেশন এলাকা আছে, ঢাকা বা চিটাগাং বা গাজীপুর, সিলেট, সেগুলো খুলনা, এগুলো জায়গায় মহানগর ক্রীড়া সংস্থা স্থাপন করা যাবে। এগুলো
স্থানীয় পর্যায়ে এরা খেলাধুলার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া যায় তারা সেগুলো নিবে। শেরপুরে সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনতে হবে। জোরদার করা হয়েছে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আইনের শাসনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। নরসিংদীতে ক্র্যাব সদস্যদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরের প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল বলেন, 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত আসামিদের ছবি প্রকাশ করতে হবে, আর 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদের সবাইকে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্র্যাব নেতারা। নরসিংদীর যে এসপি রয়েছেন, এসপি এবং ওসি সহ ওইখানকার যে পুলিশ টিমে যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে ক্লোজ করুন এবং সেখানে নতুন টিম দিয়ে যারা এই চাঁদাবাজি সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন। আর না হয় 24 ঘন্টা সময় আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি মনে করি এই 24 ঘন্টা পরে আমাদের আন্দোলনটি শুধু সন্ত্রাসী এবং হামলাকারীদের বিরুদ্ধে হবে না, আমাদের আন্দোলন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমরা সে আন্দোলন করতে বাধ্য হব। এবার স্বর্ণের ভরিতে দাম বেড়েছে 16,213 টাকা। 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,86,001 টাকায়, আর যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের ভরি 2,72,996 টাকা, আর 18 ক্যারেট প্রতি ভরি 2,33,980 টাকা। একই সাথে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাম দাঁড়িয়েছে 1,93,039 টাকায়। চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক উত্তেজনার মধ্যে 8 বছর পর চীনে গেছেন কোন ব্রিটিশ সরকার প্রধান। স্টারমারের সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও অস্থির ভূ রাজনৈতিক সিদ্ধান্তে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা, আর এ কারণেই ধীরে ধীরে বদলাচ্ছে বিশ্ব রাজনীতির চিত্র। পুরনো মিত্র ওয়াশিংটনের ছায়া থেকে দূরে সরে ঝুঁকছেন বেইজিং এর দিকে, আর এই কূটনৈতিক স্রোতে এবার নাম লিখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 54 প্রতিনিধি সহ 3 দিনের চীন সফরে গিয়ে সম্পর্ক উন্নয়নের বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গ্রেট হল অফ দ্য পিপলে বৈঠক শেষে স্টারমার বলেন, চীন যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার জরুরি। আমি অনেক আগেই স্পষ্ট করে বলেছি যে যুক্তরাজ্য এবং চীনের একটি দীর্ঘমেয়াদী, ধারাবাহিক এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রয়োজন। এদিকে ব্রিটেনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন যুক্তরাজ্য সম্পর্ক এমন কিছু মোড়ের মধ্য দিয়ে গেছে যা আমাদের দেশগুলির স্বার্থে কাজ করেনি। আমরা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। এটি দুই দেশের জনগণের জন্য উপকারী। এই বৈঠককে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা উভয় দেশের অর্থনীতির জন্যই যুগান্তকারী হবে বলেও মত তাদের। আলোচনার মাধ্যমে এখান থেকে একটি ইতিবাচক ও ফলপ্রসূ চুক্তিতে পৌঁছানো সম্ভব। এদিকে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, কানাডা ও ফিনল্যান্ডের পর স্টারমারের এ সফরের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। আফরিন মৌ, নিউজ 24। জানাবো খেলার খবর। সাফ চ্যাম্পিয়নের শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটসাল দল। সন্ধ্যা 6:15 দেশের মাটিতে পা রাখেন কৃষ্ণা সাবিনারা। বিমানবন্দরে ফুলের সংবর্ধনা দেওয়া হয় তাদের। এরপর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নিয়ে আসা হচ্ছে
চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসেপশন, আর উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রোগ্রাম শেষে জলসিঁড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ, ধন্যবাদ সবাইকে।